নমস্কার, ফিরে এলাম আমার ধারাবাহিক পাঠ জীবন স্মৃতির নবম পর্ব নিয়ে। আজ আমি একটি অত্যন্ত আকর্ষণীয় অংশ পাঠ করব, যার নাম জাহাজের খোল। এই অদ্ভুত অংশটি কী বিষয় নিয়ে সেটা কিছুটা অনুমান করা যায় এই নামকরণ থেকে। আসুন দেখি আজ জাহাজের খোল এই অংশটিতে আমরা রবীন্দ্রনাথের কী বর্ণনা পাই। রচনাটি শুরু করছি। কাগজে কি একটা বিজ্ঞাপন দেখিয়া একদিন মধ্যাহ্নে জ্যোতিদাদা নিলামে গিয়া ফিরিয়া আসিয়া খবর দিলেন যে তিনি 7,000 টাকা দিয়া একটা জাহাজের খোল কিনিয়াছেন। এখন ইহার উপরে ইঞ্জিন জুড়িয়া কামরা তৈরি করিয়া একটা পুরা জাহাজ নির্মাণ করিতে হইবে। দেশের লোকেরা কলম চালায়, রসনা চালায়, কিন্তু জাহাজ চালায় না। বোধ করি এই ক্ষোভ তাহার মনে ছিল। দেশে দেশলাই কাঠি জ্বালাইবার জন্য তিনি একদিন চেষ্টা করিয়াছিলেন। দেশলাই কাঠি অনেক ঘর্ষণেও জ্বলে নাই। দেশে তাঁতের কল চালাইবার জন্যেও তাহার উৎসাহ ছিল, কিন্তু সেই তাঁতের কল একটিমাত্র গামছা প্রসব করিয়া তাহার পর হইতে স্তব্ধ হইয়া আছে। তাহার পরে স্বদেশী চেষ্টায় জাহাজ চালাইবার জন্যে তিনি হঠাৎ একটা শূন্য খোল কিনিলেন। সে খোল একদা ভর্তি হইয়া উঠিল শুধু কেবল ইঞ্জিনে এবং কামরায় নহে, ঋণে এবং সর্বনাশে। কিন্তু তবু এ কথা মনে রাখিতে হইবে, এই সকল চেষ্টার ক্ষতি যাহা সে একলা তিনিই স্বীকার করিয়াছেন, আর ইহার লাভ যাহা তাহা নিশ্চয়ই এখনও তাহার দেশের খাতায় জমা হইয়া আছে। পৃথিবীতে এইরূপ বেহিসাবি অব্যবসায়ী লোকেরাই দেশের কর্মক্ষেত্রের উপর দিয়া বারংবার নিষ্ফল অধ্যবসায়ের বন্যা বহাইয়া দিতে থাকেন। সে বন্যা হঠাৎ আসে এবং হঠাৎ চলিয়া যায়, কিন্তু তাহা স্তরে স্তরে যে পলি রাখিয়া চলে, তাহাতেই দেশের মাটিকে প্রাণপূর্ণ করিয়া তোলে। তাহার পর ফসলের দিন যখন আসে, তখন তাহাদের কথা কাহারও মনে থাকে না বটে, কিন্তু সমস্ত জীবন যাহারা ক্ষতি বহন করিয়াই আসিয়াছেন, মৃত্যুর পরবর্তী এই ক্ষতিটুকুও তাহারা অনায়াসে স্বীকার করিতে পারিবেন। একদিকে বিলাতি কোম্পানি, আরেকদিকে তিনি একলা। এই দুই পক্ষে বাণিজ্য নৌযুদ্ধ ক্রমশই কিরূপ প্রচণ্ড হইয়া উঠিল, তাহা খুলনা বরিশালের লোকেরা এখনও বোধ করি স্মরণ করিতে পারিবেন। প্রতিযোগিতার তাড়নায় জাহাজের পর জাহাজ তৈরি হইল, ক্ষতির পর ক্ষতি বাড়িতে লাগিল, এবং আয়ের অঙ্ক ক্রমশই ক্ষীণ হইতে হইতে টিকিটের মূল্যের উপসর্গটা সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গেল। বরিশাল খুলনার স্টিমার লাইনে সত্যযুগ আবির্ভাবের উপক্রম হইল। যাত্রীরা যে কেবল বিনা ভাড়ায় যাতায়াত শুরু করিল তাহা নহে, তাহারা বিনা মূল্যে মিষ্টান্ন খাইতে আরম্ভ করিল। ইহার উপরে বরিশালের ভলান্টিয়ারের দল স্বদেশী কীর্তন গাহিয়া কোমর বাঁধিয়া যাত্রী সংগ্রহে লাগিয়া গেল। সুতরাং জাহাজে যাত্রীর অভাব হইল না, কিন্তু আর সকল প্রকার অভাবই বাড়িল বই কমিল না। অঙ্কশাস্ত্রের মধ্যে স্বদেশ হিতৈষিতার উৎসাহ প্রবেশ করিবার পথ পায় না। কীর্তন যতই জমুক, উত্তেজনা যতই বাড়ুক, গণিত আপনার নামটা ভুলিতে পারিল না। সুতরাং তিন তিরিক্ষে নয়, ঠিক তালে তালে ফড়িংয়ের মতো লাভ দিতে দিতে ঋণের পথে অগ্রসর হইতে লাগিল। অধ্যাবসায়ী ভাবুক মানুষের একটা কুগ্রহ এই যে লোকেরা তাহাদিগকে অতি সহজেই চিনিতে পারে, কিন্তু তাহারা লোক চিনিতে পারেন না। অথচ তাহারা যে চেনেন না, এইটুকু মাত্র শিখিতে তাহাদের বিস্তর খরচ এবং ততোধিক বিলম্ব হয়, এবং সেই শিক্ষা কাজে লাগানো তাহাদের দ্বারা ইহজীবনেও ঘটে না। যাত্রীরা যখন বিনামূল্যে মিষ্টান্ন খাইতেছিল, তখন জ্যোতিদাদার কর্মচারীরা যে তপস্বীর মতো উপবাস করিতেছিল, এমন কোনো লক্ষণ দেখা যায় নাই। অতএব যাত্রীদের জন্য জলযোগের ব্যবস্থা ছিল, কর্মচারীরাও বঞ্চিত হয় নাই। কিন্তু সকলের চেয়ে মহত্তম লাভ রহিল জ্যোতিদাদার। সে তাহার এই সর্বস্ব ক্ষতি স্বীকার। তখন খুলনা বরিশালের নদীপথে প্রতিদিনের এই জয় পরাজয়ের সংবাদ আলোচনায় আমাদের উত্তেজনার অন্ত ছিল না। অবশেষে একদিন খবর আসিল, তাহার স্বদেশী নামক জাহাজ হাবড়ার ব্রিজে ঠেকিয়া ডুবিয়াছে। এইরূপে যখন তিনি তাহার নিজের সাধ্যের সীমা একেবারে সম্পূর্ণ অতিক্রম করিলেন, নিজের পক্ষে কিছুই আর বাকি রাখিলেন না, তখনই তাহার ব্যবসায় বন্ধ হইয়া গেল। রচনাটি এইটুকুই, তবে এই রচনাটির স্বাদ আমরা গ্রহণ করলাম। অপূর্ব এক মজাদার অথচ করুণ চিত্র উনি এঁকেছেন, যেখানে তার অতি প্রিয় দাদা জ্যোতি দাদা জাহাজের ব্যবসা করলেন এবং সে ব্যবসায়
সম্পূর্ণভাবে ডুবতে তার সময় লাগলো না। যেমন তার অন্যান্য ব্যবসাগুলিও ডুবেছিল, কিন্তু তার যে এই কর্মোদ্যোগ, এটিকেই রবীন্দ্রনাথ প্রশংসা করেছেন। সব খুইয়েও তিনি দেশের মঙ্গলের জন্যে ব্যবসা শুরু করেছিলেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। আমার পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিলে আমি অত্যন্ত উৎসাহিত হব আমার পরবর্তী পাঠগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।